আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজায় এতিম 24,000 শিশু। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যেতে ভীত নয় ইরান, বলছেন আইআরজিসি প্রধান। এদিকে হামলা চালিয়ে হুতিদের 10টি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরক ডিভাইস। এরপর জানিয়ে দিব S-400 কিনতে গিয়ে ঝামেলা, তুরস্ককে আলটিমেটাম দিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি হামলায় গাজায় এতিম 24,000 শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 24,000-এর বেশি শিশু তাদের পিতামাতার একজন বা দুজনকে হারিয়েছে। যুদ্ধের মধ্যে এই হিসাব পাওয়া কঠিন হওয়া সত্ত্বেও অলাভজনক প্রতিষ্ঠান ইউরো মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটরের এক সাম্প্রতিক প্রতিবেদনে বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। গাজার 23 লাখের মানুষের প্রায় অর্ধেক শিশু। ভয়াবহ এই যুদ্ধের কারণে তাদের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েল বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়ানোর দাবি করলেও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে ইসরায়েলি হামলায় 11,500-এর বেশি শিশু নিহত হয়েছে, এমনকি এর চেয়ে আরও বেশি শিশু আহত হয়েছে। গাজা যুদ্ধের ভয়াবহতার মধ্যে হাসপাতালে একটি শিশু জন্মগ্রহণ করেছে। তার কোনো নাম নেই, কেননা তার কোনো নাম রেখে যেতে পারেনি মা। এর আগেই ইসরায়েলি হামলায় তিনি পৃথিবী থেকে চলে গেছেন। সদ্য জন্ম নেওয়া শিশুটা আর কোনোদিন বাবা মায়ের আদর পাবে না। ওই শিশুর মায়ের নাম হান্না। তিনি ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করলেও মেয়ের নাম রেখে যেতে পারেননি তিনি। মধ্য গাজার দের আল বালাহের আল আকসা হাসপাতালে ছোট্ট এই নবজাতকের সেবা যত্ন করেন নার্স ওয়ার্দা আল আউদা। তিনি বলেন, ওকে আমরা এখন শুধু হান্না আবু আমসার মেয়ে বলে ডাকি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভীত নয় ইরান, বলছেন আইআরজিসি প্রধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান ভীত নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের আইআরজিসি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি। বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল হোসেন সালামি। বলেন, আমরা ইরানকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে কিছু হুমকি শুনেছি। আমরা তাদের বলছি, আপনারা আমাদের পরীক্ষা করছেন এবং আমরা একে অপরকে চিনি। আমরা কোনো হুমকিকে জবাবহীন ছেড়ে দেই না। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা এতে ভীত নই। রোববার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এ ঘটনায় 3 মার্কিন সেনা নিহত হয়। সূত্র প্রেস টিভি। হামলা চালিয়ে হুতিদের 10টি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে হুতিদের উৎক্ষেপণের জন্য প্রস্তুত 10টি ড্রোন ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোনগুলো লোহিত সাগরে পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার জন্য প্রস্তুত করা হয়েছিল বলে দাবি করেছেন বাহরাইনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি জানান, F-18 সুপার হর্নেট পশ্চিম ইয়েমেনের 10টি লঞ্চ সাইটে বোমা হামলা চালায়। ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দর নগরী হুদেইদাহর আল জাব্বানা এলাকার কাছে এসব হামলা হয়েছে। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীটি অ্যাডেন উপসাগরে মার্কিন বাণিজ্য জাহাজ KOI এতে হামলার দাবি করে। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত করেছে। সূত্র আল জাজিরা। স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরক ডিভাইস। সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার 31 জানুয়ারি এই ঘটনা ঘটে। বস্তুটি বিস্ফোরক কোনো ডিভাইস বলে মনে করেছে পুলিশ। দেশটির জাতীয় বোমা স্কোয়াড একটি ধ্বংস করেছে বলে সুইডিশ পুলিশ জানিয়েছে। দূতাবাসের কর্মীরা বস্তুটির বিষয়ে পুলিশকে অবহিত করলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন বলে পুলিশ জানিয়েছে। সুইডেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এমন বস্তু পাওয়ার ঘটনাকে দূতাবাস এবং এর কর্মীদের ওপর হামলার চেষ্টা বলেই অভিহিত করেছেন। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ডিভাইসটি পরে সতর্কতার সঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিভাবে এটি দূতাবাসের মাঠে প্রবেশ করেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, লোকজনকে নিরাপদে রাখতে দূতাবাসের চারপাশে 100 মিটার এলাকা ঘিরে ফেলা হয়। অনলাইনে এক পোস্টে সুইডেনের উপপ্রধানমন্ত্রী বলেছেন, এমন ঘটনায় তিনি শিউরে উঠেছেন। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। এই সহিংস চরমপন্থার অবসান হতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি দৈনিক পত্রিকা বলেছে, বিপজ্জনক বস্তুটি এক হাত গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে। সূত্র আল আরাবিয়া। S-400 কিনতে গিয়ে ঝামেলা, তুরস্ককে আলটিমেটাম দিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড। তুরস্ক যদি রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কর্মসূচি বাতিল করে, তবেই শুধু তারা আমেরিকার সঙ্গে F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরতে পারবে। আমেরিকার ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড CNN তুর্ক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। মার্কিন এই কর্মকর্তা বলেন, আঙ্কারা যদি আরও নমনীয় হয় তবে ওয়াশিংটন এই ন্যাটো মিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিতে পারে। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, তুরস্ক যদি এই সংকট সমাধান করে তাহলে আঙ্কারাকে আবার F-35 জঙ্গি বিমান কর্মসূচিতে ফিরিয়ে আনা হতে পারে। 2019 সালে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে তুরস্ক। এরপর তুরস্ককে F-35 জঙ্গি বিমান কর্মসূচি থেকে বাদ দেয় আমেরিকা। নুল্যান্ড বলেন, যদি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সমাধানে পৌঁছাতে পারি তাহলে আমরা তুরস্ককে F-35 পরিবারে স্বাগত জানিয়ে খুশি হব। তিনি বলেন, তুরস্কের উদ্যোগের কারণে ন্যাটো নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। নুল্যান্ড বলেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগে তুরস্ককে আমেরিকা সতর্ক করেছিল যে এই ব্যবস্থা মার্কিন সামরিক প্রযুক্তি এবং সেনা সদস্যদেরকে বিপদাপন্ন করে তুলবে। এছাড়া রাশিয়ার কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে প্রাপ্ত অর্থ মূলত রাশিয়ার প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করেছে। ভিক্টোরিয়া নুল্যান্ড তুরস্ককে S-400 সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন। তবে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর এই তাগাদা তুরস্ক আমলে নেবে কিনা তা এখনও পরিষ্কার নয়। এর আগে তুর্কি কর্মকর্তারা আমেরিকার এ ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করে এসেছেন। সূত্র পার্স টুডে। এবার নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প। এবার ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তির নোবেল পাওয়ার জন্য তার নাম প্রস্তাব করেছেন মার্কিন আইন প্রণেতা ক্লডিয়া টেনি। ইসরায়েলের সাথে আরবের কয়েকটি দেশের সম্পর্ক উন্নয়ন চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে তার গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতেই ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। এই নিয়ে চতুর্থবার তার নাম প্রস্তাব করা হয়েছে। এক বিবৃতিতে নিউ ইয়র্কের প্রতিনিধি ক্লডিয়া টেনি বলেন, ট্রাম্প 30 বছরে প্রথম মধ্যপ্রাচ্যের নতুন শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। বাইডেনের দুর্বল নেতৃত্বের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তাই ট্রাম্পকে তার শক্তিশালী নেতৃত্ব ও বিশ্ব শান্তি অর্জনের প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেওয়া জরুরি। দশকের পর দশক ধরে আমলা, পররাষ্ট্রনীতি পেশাদারেরা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জোর দিয়ে বলে এসেছে, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তা মিথ্যা প্রমাণ করেছেন। ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন জানিয়ে টেনি বলেন, আব্রাহাম চুক্তি তৈরির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী প্রচেষ্টা নজিরবিহীন এবং যা নোবেল শান্তি পুরস্কার কমিটি বারবার এড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, 2020 সালের সেপ্টেম্বর মাসে আব্রাহাম চুক্তি হয়েছিল। এটা মূলত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েলের এই শান্তি চুক্তি করা হয়েছিল। উল্লেখ্য, এর আগে 2019, 2020 ও 2021 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ট্রাম্প। প্রথমবার আব্রাহাম অ্যাকর্ডে ভূমিকা রাখায় নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য ক্রিস্টিয়ান টাইব্রিং গেটে ট্রাম্পের নাম প্রস্তাব করেন। দ্বিতীয়বার উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রচেষ্টার জন্য ট্রাম্পকে পুরস্কৃত করার প্রস্তাব দেওয়া হয়। এরপর 2021 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেন ফিনল্যান্ডের ডানপন্থী সংসদ সদস্য লরা হুহুতাসারি। সূত্র জি নিউজ।